মার্কের প্রশ্ন উত্তরগুলো দিয়েছি এই অধ্যায়ের। যারা যারা দেখোনি সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর যদি তোমাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। 1, 18 ব্রুমিয়ার ঘটনা বলতে কি বোঝো? নেপোলিয়ান 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর ফ্রান্সে ডিরেক্টরি শাসন অবসান ঘটিয়ে কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ফ্রান্সের বিপ্লবী ক্যালেন্ডার অনুসারে এই দিনটি ছিল 18 ব্রুমিয়ার, তাই এই ঘটনাকে 18 ব্রুমিয়ার ঘটনা বলা হয়। 2, কনসুলেটের শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর, 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের ডাইরেক্টরি শাসন অবসান ঘটিয়ে শাসন ক্ষমতা দখল করেন এবং কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত এই শাসন ব্যবস্থাকে কনসুলেটের শাসন ব্যবস্থা বলা হয়। 3, নেপোলিয়ন যুগ বলতে কি বোঝো? উত্তর, 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর নেপোলিয়ন ফ্রান্স থেকে ডাইরেক্টরি শাসন অবস্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন এবং 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত অপ্রতিহত কর্তৃত্ব নিয়ে ফ্রান্স শাসন করেন এবং গোটা ইউরোপেও এই সময় কার্যত তার প্রভাব দিন ছিল। তাই 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, কনকর্ডাট বা ধর্মহিংসা চুক্তি বলতে কি বোঝো? উত্তর, ফ্রান্সে ধর্মীয় বিভেদ দূর করার জন্য নেপোলিয়ন 1801 খ্রিস্টাব্দে পোপ সপ্তম পয়াসের সঙ্গে একটি ধর্মহিংসা চুক্তি স্বাক্ষর করেন। এটি কনকর্ডাটা নামে খ্যাত। এতে বলা হয়: 1, পোপ গির্জার জাতিকর মেনে নেয়। 2, পোপ যাজক নিয়োগ অনুষ্ঠানে স্বীকৃতি দানের অধিকার পান। 3, যাজক রাষ্ট্রের কাছ থেকে বেতন পাবেন বলে স্থির হয়। 5, কোড নেপোলিয়ন বলতে কি বোঝো? ফ্রান্সে প্রচলিত নানা ধরনের আইন কানুনকে ঐক্যবদ্ধ ও যুগোপযোগী করার জন্য নেপোলিয়ন একটি আইন কমিশন গঠন করেন এবং এই কমিশনের সুপারিশ মতো 1804 খ্রিস্টাব্দে যে আইনবিধি রচিত হয় তা নেপোলিয়নের নাম অনুসারে কোড নেপোলিয়ন নামে পরিচিত। 6, কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? উত্তর, ফরাসি সম্রাট নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। তার কারণটা হচ্ছে মধ্যযুগের বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান তার সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলিকে প্রথমে একটি গ্রন্থে সংকলিত করেন। ফরাসি সম্রাট নেপোলিয়নও ফ্রান্সের বিভিন্ন স্থানে পরিচিত আইনগুলির সম্বন্ধ সাধন করেন। 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইন সংহিতা তৈরি করেন। তাই নেপোলিয়নকে জাস্টিনিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। 7, কনফেডারেশন অব দ্য রাইন বা রাইন রাষ্ট্রসংঘ বলতে কি বোঝো? উত্তর, 1806 খ্রিস্টাব্দে জেনার যুদ্ধে প্রাসিয়াকে পরাজিত করে নেপোলিয়ন গোটা জার্মানি জয় করে এবং জার্মানির পুনর্গঠনের জন্য তিনি প্রায় 300টি জার্মান রাজ্য ভেঙে 39টি রাজ্যে পরিণত করেন এবং তাদের নিয়ে একটি রাষ্ট্রসংঘ গঠন করে যা কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি? লিজিয়ন অফ অনার এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের কথা চালু করেছিল। এটা ভুল হয়েছে, এটা নেপোলিয়নের হবে। নেপোলিয়ন মনে করতেন এর ফলে জনগণের মধ্যে দেশ সেবার মানসিকতা বৃদ্ধি পাবে। তারপরে 9 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অপরাধ ব্যবস্থা বলতে কি বোঝো? যে উত্তর, যুদ্ধে অপরাজেয় ইংল্যান্ডের অর্থনৈতিক ক্ষতি করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বন্দরগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেন। এইভাবে ইউরোপ মহাদেশে বন্দরগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ জারি করা হয় তা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। তারপরে 10 নম্বর প্রশ্ন, অর্ডার্স ইন কাউন্সিল বলতে কি বোঝো? উত্তর, নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করলে ইংল্যান্ড 1807 খ্রিস্টাব্দে এক নির্দেশনামা দ্বারা ফ্রান্সের বিরুদ্ধে পাল্টা অবরোধ ঘোষণা করে বলেন যে ইংল্যান্ডের অনুমতি ছাড়া ইউরোপের কোনো রাষ্ট্র ফ্রান্স ও তার মিত্র দেশে পণ্য পাঠালে ওই জাহাজ ও পণ্য বাজেয়াপ্ত হবে। এই ঘোষণা অর্ডার্স ইন কাউন্সিল নামে পরিচিত। 11 প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলার যুদ্ধ কি? উত্তর, মহাদেশীয় ব্যবস্থা পর্তুগাল মানতে অস্বীকার করলে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে পর্তুগাল জয় করে এবং সেখান থেকে ফিরে আসার পথে স্পেন দখল করে নেন। এরকম পরিস্থিতিতে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, অর্থাৎ ফ্রান্সের বিরুদ্ধে স্পেন ও পর্তুগালের এই মিলিত যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলার যুদ্ধ নামে পরিচিত। তারপরে 13 প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? পোড়ামাটি নীতি হলো একটি রক্ষণাত্মক রণকৌশল। নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করলে রুশ সেনাবাহিনী মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে পরিকল্পনা অনুযায়ী গ্রাম ও শহরের খাদ্যশস্য ভাণ্ডগুলিতে জ্বালিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয় যাতে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত হয়। এই রণকৌশল পোড়ামাটি নীতি নামে পরিচিত।
14 কোন যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় এবং কেন? 1813 খ্রিস্টাব্দে লাইপজিগের যুদ্ধে জাতিসংঘের যুদ্ধ বলা হয়। রাশিয়া, প্রুসিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন চতুর্থ শক্তির গড়ে তুলে সম্মিলিতভাবে নেপোলিয়নের বিরুদ্ধে লাইপজিগের যুদ্ধে অংশ নিয়েছে বলে এই যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয়। 15 100 দিবসের রাজত্ব বলতে কি বোঝো? নেপোলিয়ন বোনাপার্ট এলবা দ্বীপে নির্বাসন থেকে ফিরে এসে 1815 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় 100 দিন ফ্রান্সে শাসন করেন। এই সময়কালকে ফ্রান্সের ইতিহাসে 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। 16 স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো? নেপোলিয়ন বোনাপার্ট স্পেন দখল করে তার ভাই জোসেফকে সিংহাসনে বসান। নেপোলিয়নের এই ঘটনা সমগ্র স্পেনবাসী জাতীয়তাবাদ ও আত্মসম্মানের আঘাত আনে। এর ফলে তারা নেপোলিয়নের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন, আর এই দীর্ঘ সংগ্রাম নেপোলিয়নের উপদ্বীপের যুদ্ধ পরাজিত হন। এই ঘটনাকেই নেপোলিয়ন স্পেনের ক্ষত বলে উল্লেখ করেছেন। 17 নম্বর প্রশ্ন, কাকে কেন আধুনিক যুগের সিজার বলা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে আধুনিক যুগের সিজার বলা হয় কারণ নেপোলিয়ন রোমান সম্রাট জুলিয়াস সিজারের মতো এক প্রতিভাধর সামরিক নেতা ও সুশাসক ছিলেন। তিনি সিজারের মতো অভিজাততন্ত্রের অবসান ঘটিয়ে সাধারণ মানুষকে অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বলে তাকে আধুনিক যুগের সিজার বলা হয়। তারপর শেষ প্রশ্ন 18 প্রশ্ন, কাকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? উত্তর, নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ 1 নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্যনীতিকে বলবৎ করেন। 2 কোড নেপোলিয়নের মাধ্যমে তিনি একটি আইনগত সমতা ও যোগ্যতার মর্যাদা দানের ব্যবস্থা করেন। 3 সামন্ততান্ত্রিক বিশেষ অধিকার বিলোপ ঘটান। 4 ইউরোপের সাম্য ও জাতীয়তা আদর্শ ছড়িয়ে দেন। এই সমস্ত কর্মসূচির জন্য ঐতিহাসিক ফিসার নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলে অভিহিত করেছেন। এই ছিল তোমাদের